একটা পুজো সমাপ্ত হতে গেলে যেমন পুরোহিতের দরকার হয়, তেমনি আমরা গোবরডাঙ্গা যারা নাট্যচর্চা করি, তাছাড়া বাংলা তথা সারা দেশে এবং দেশের বাইরের নাট্য জগতের পুরোহিত শ্রী আশিস চট্টোপাধ্যায় মহাশয়, আর একজন পুরোহিত আশিস দাস, নকশার কর্ণধার আশিস চট্টোপাধ্যায়, শিল্পায়নের কর্ণধার। আমাদের মধ্যে আরেকজন আছেন যাদের নাটক এখানে আজ উপস্থাপিত হবে, যোগরাজ চৌধুরী, বাংলার সিঞ্চন। আপনারা যেভাবে আমাদেরকে এই আমাদের অনিচ্ছাকৃত দেরি হওয়ার জন্য যে ত্রুটি মার্জনা করে নিয়েছেন, সেইটাকে মাথায় রেখে আমি আমার বিশেষ অতিথিদের মঞ্চে আহ্বান জানাচ্ছি। আশিস দা, যোগরাজ দা, চলে আসুন। আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের নবম চিরন্তন নাট্য উৎসব তৃতীয় পর্যায়ে শুরু করতে চলেছি। আমাদের দাদাদের, প্রিয় দাদাদেরকে প্রদীপ প্রজ্বলনের জন্য একটু সামনে আসতে হবে। गरज गरज आज मेघ घन गगन छायो रे, दमक 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 बिजुली कहत हरि दुराज आयो रे। আমরা বরণ করে নেব মঞ্চে উপবিষ্ট আশিস চ্যাটার্জি মহাশয়কে। বরণ করে নেবে আমাদের দলের কর্ণধার অজয় দাস মহাশয়।
वन्दे मातरम् सुजलां सुजलां मातरम् वन्दे मातरम् এই বছরটি বন্দে মাতরম গানের 150 বছর। সেই জন্য আমাদের দলের মেমেন্টোটি এইভাবে তৈরি করা হয়েছে। আশিস দাস মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের দলের কর্মধার অজয় দাস মহাশয়। ফুল দিয়ে প্রায় 1 ঘন্টা লেট হলো। এই মেমেন্টোর মধ্যে রয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের একটি ছবি এবং তার ব্যাকগ্রাউন্ডে একটি কালী মন্দিরের ছবি। সেই কালী মন্দিরে বসেই আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আশিস দাস মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের দলের কর্মধার অজয় দাস মহাশয়। ফুল দিয়ে প্রায় 1 ঘন্টা লেট হলো। এই মেমেন্টোর মধ্যে রয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের একটি ছবি এবং তার ব্যাকগ্রাউন্ডে একটি কালী মন্দিরের ছবি। সেই কালী মন্দিরে বসেই আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আশিস দাস মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের দলের কর্মধার অজয় দাস মহাশয়। ফুল দিয়ে প্রায় 1 ঘন্টা লেট হলো। এই মেমেন্টোর মধ্যে রয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের একটি ছবি এবং তার ব্যাকগ্রাউন্ডে একটি কালী মন্দিরের ছবি। সেই কালী মন্দিরে বসেই আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আশিস দাস মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের দলের কর্মধার অজয় দাস মহাশয়। ফুল দিয়ে প্রায় 1 ঘন্টা লেট হলো। এই মেমেন্টোর মধ্যে রয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের একটি ছবি এবং তার ব্যাকগ্রাউন্ডে একটি কালী মন্দিরের ছবি। সেই কালী মন্দিরে বসেই আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আশিস দাস মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের দলের কর্মধার অজয় দাস মহাশয়। ফুল দিয়ে প্রায় 1 ঘন্টা লেট হলো। এই মেমেন্টোর মধ্যে
রয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের একটি ছবি এবং তার ব্যাকগ্রাউন্ডে একটি কালী মন্দিরের ছবি। সেই কালী মন্দিরে বসেই আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আশিস দাস মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের দলের কর্মধার অজয় দাস মহাশয়। ফুল দিয়ে প্রায় 1 ঘন্টা লেট হলো। এই মেমেন্টোর মধ্যে রয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের একটি ছবি এবং তার ব্যাকগ্রাউন্ডে একটি কালী মন্দিরের ছবি। সেই কালী মন্দিরে বসেই আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আশিস দাস মহাশয়কে বরণ করে নিচ্ছে। এবারে আমাদের প্রিয় যোগদাসরা কে বরণ করে নিচ্ছে আমাদের কর্ণধার অজয় দাস মহাশয়। এই বন্দে মাতরম এটি এখন আমাদের মন্ত্র, আমাদের সারা দেশের মন্ত্র। তাই আমাদের মেমেন্টো ঋষি বঙ্কিমচন্দ্রের একটি ছোট্ট ছবি। এটা আমাদের গোবরডাঙ্গা চিরন্তনের একটি চিন্তা ভাবনা থেকে অনেক কিছুই মেমেন্টো হিসেবে দেওয়া যায়, কিন্তু আমরা এই বন্দে মাতরম গানের 150 বছর এবারে আমাদের প্রিয় যোগদাসরা কে বরণ করে নিচ্ছে আমাদের কর্ণধার অজয় দাস মহাশয়। এই বন্দে মাতরম এটি এখন আমাদের মন্ত্র, আমাদের সারা দেশের মন্ত্র। তাই আমাদের মেমেন্টো ঋষি বঙ্কিমচন্দ্রের একটি ছোট্ট ছবি। এটা আমাদের গোবরডাঙ্গা চিরন্তনের একটি চিন্তা ভাবনা থেকে অনেক কিছুই মেমেন্টো হিসেবে দেওয়া যায়, কিন্তু আমরা এই বন্দে মাতরম গানের 150 বছর এবারে আমাদের প্রিয় যোগদাসরা কে বরণ করে নিচ্ছে আমাদের কর্ণধার অজয় দাস মহাশয়। এই বন্দে মাতরম এটি এখন আমাদের মন্ত্র, আমাদের সারা দেশের মন্ত্র। তাই আমাদের মেমেন্টো ঋষি বঙ্কিমচন্দ্রের একটি ছোট্ট ছবি। এটা আমাদের গোবরডাঙ্গা চিরন্তনের একটি চিন্তা ভাবনা থেকে অনেক কিছুই মেমেন্টো হিসেবে দেওয়া যায়, কিন্তু আমরা এই বন্দে মাতরম গানের 150 বছর এবারে আমাদের প্রিয় যোগদাসরা কে বরণ করে নিচ্ছে আমাদের কর্ণধার অজয় দাস মহাশয়। এই বন্দে মাতরম
এটি একটা আমাদের মন্ত্র, আমাদের সারা দেশের মন্ত্র। তাই আমাদের মেমেন্টো ঋষি বঙ্কিমচন্দ্র দত্তের ছোট্ট ছবি, এটা আমাদের গোবরডাঙ্গা চিরন্তনের একটি চিন্তাধারা। গোবরডাঙ্গা শিল্পায়নের কর্ণধার, তার কাছ থেকে কিছু শুনবো। নমস্কার। 1 ঘন্টা লেট, সেটা জন্য তো আমরা কেউ দায়ী না, কারণ এমন একটা সময় বৃষ্টিটা হলো, প্রচন্ড ঝড়ও হয়েছে বাইরে, কিন্তু তার আগেই আপনারা এসে গেছিলেন, কিন্তু আমাদের খারাপ লাগছে, বিশেষ করে আমি একটু লেটিং করেছিলাম। আসলে অজয়ের এই অনুষ্ঠানে প্রতি বছর আসি, এখনো পর্যন্ত বাদ যায়নি একটি কারণে, যে ওরা ছোটদের নিয়ে কাজ করে। ছোটদের নিয়ে কাজ তো প্রায় হয়ই না, নকশা করে আসিস দীর্ঘদিন ধরে করে। আমরা আমাদের নাট্য বিদ্যালয়ে চেষ্টা করি, যোগরাজ করে, কিন্তু ছোটদের নিয়ে কাজ করে, কিন্তু চলে গেছে। আর যেটা হয় যে এখানে প্রতিবার এলেই দেখি এত সুন্দর সব প্রতিভা, অদ্ভুত সব, যেগুলো আমরা পরিচিত নই, আমরা হয়তো গোটায় থেকেও জানি না, খবর রাখি না, যে ছোট ছোট ছেলে মেয়েগুলো খুব ভালো গায়। একটু আগে যে গানটা গিয়েছে, আমি জানি না এই ঝড় বৃষ্টির পরে গানটা সিলেক্ট করবো না, মানে গানটাই বোঝায় বৃষ্টি আনবে, কিন্তু ভারী চমৎকার, খুব সুন্দর দলে। এরকম অসংখ্য বিমুক্ত ওদের মধ্যে ছড়িয়ে আছে। এই যে দরকার, আর জয়ন্ত আছে ওদের সাথে, জয়ন্তকে এই মুহূর্তে জয়ন্ত আমাদের বাংলা তথা ভারতের গৌরব। ও যে নাচের প্রশিক্ষণ দেয়, সেগুলো নিজে যে নাচ করে, তো ওরও একটা এর পিছনে অনেক বড় ভূমিকা আছে। তো এইভাবেই চিরন্তন চলে যাক। অজয় ও সহযোগিনী সবার এই নেতৃত্বের ওপরে যারা আরো সাথী আছে, আমি জানি যে ওদের অনেক অসুবিধা, অনেক অর্থবল নেই, কিন্তু ওদের ইচ্ছাটা খুব আন্তরিক, প্রচন্ড ইচ্ছা এবং অদম্য ইচ্ছা না থাকলে প্রতি বছর এরকম অনুষ্ঠান কিন্তু করা যায় না। আর এই অনুষ্ঠানের আড়ম্বরের থেকে বেশি ওরা যেটা করে, যে ওদের ছেলে মেয়েদের সৃজনশীলতাকে ওরা বের করে আনে, আর সেটা আমরা দেখে বুঝেছি। তো আমার খুব ভালো লাগলো, আগামীতেও আসার চেষ্টা করবো যদি বছরে ডাকে। আর আজকে বাকি ওয়েদারটা তো এখন একটু মনোরম হয়েছে, আমার মনে হয় যে অনুষ্ঠানটার জন্য অনেকটাই দেরি হয়েছে। আমি আর কিছু না বলে শেষ করছি। লাগলো আশিসদার কথা শুনে। এবার আমি আর একজন আশিস দাস মহাশয়কে ডাকবো। আশিস দা, আমি মাঝখানে একটুখানি ইনপুট করছি। আজকে মেঘমাল্লার এই রাগের উপরে এই গানটা আমরা হঠাৎ করেই জয়ন্তর নাচের মধ্যে দিয়েই উদ্বোধন হবে, এটা ঠিকই, কিন্তু হঠাৎ করেই আমি রঞ্জিত মল্লিকে বলি একটা গান করতে হবে। তা ও সকাল থেকে 11টা-12টা থেকে এটা প্র্যাকটিস হচ্ছে, আর ওর উপরে আমার দলের বাকি ছেলেরা খুব দোষারোপ করেছে, এই তুই এই গানটা করলি বলেই এত জোরে বৃষ্টিটা হলো। তবে এই বৃষ্টিটা হওয়ার সাথে পরিবেশটা, আবহাওয়াটা যেমন মনোরম হয়েছে, এটাও একটা কথা, আর আজকের অনুষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে, এইটা সব থেকে ভালো। তবে বরুণ দেব বোধহয় জানতেন যে এবার আমি যাব, কারণ বলি আমরা অন্যান্যবার 2টো নাটক তো থাকেই, 3টে নাটকও হয় একাধিক, কিন্তু এবার একটি নাটক, সময়টা ওখানে বেঁচে গেছে। ওই জন্য বরুণ দেব তাড়া করে আমাদের প্রোগ্রামটা এইভাবে সেট করে দিয়েছে। যা হোক, আমি এবার আশিস দাকে ডাকছি, আশিস দাস মহাশয় দাদার কাছ থেকে কিছু শুনবো। সকলকে নমস্কার। বিশেষ কিছু কথা বলার নেই আসলে। অজয় এবং তার দল, তার স্ত্রী, তার কন্যা, তার পুত্র সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে, এবং তারা আরো কিছু ছেলে মেয়েদের নিয়ে অভিভাবক এবং যারা আপনারা ওদের সঙ্গে জড়িয়ে আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে একটা সংস্কৃতির কাজ করছে। আমি অজয় ছেলের কাজ দেখেছি এবং মুক্ত হয়েছি। প্রথমে যখন দেখেছি আমি তখন বুঝতে পারিনি যে ওই ছোট্টটা এত বড় হয়ে সেটা আমার একটা খুব ভালো লাগা। কন্যারও অভিনয় আমি দেখেছি,
আজকে যে ছেলেটি কোনো গান গাইল, আমি মানে কল্পনা তো বানিয়েছি যে আমাদের মধ্যেই এত ভালো ছেলেমেয়েরা আছে, এদেরকে নাচাট করা, এদেরকে মঞ্চ দেওয়া এবং এদেরকে ওই কাজগুলোর সুযোগ দেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। যেমন সুশীল চট্টোপাধ্যায় বললেন যে সত্যি সত্যি আমরা গরুডাঙ্গার থেকে এদেরকে জানি না, একটা অনুষ্ঠানে গেলাম বলে এই জানার সুযোগটা করবো, কোথাও আমাদেরও কোনো দায় আছে যে ওদেরকে ঠিক ঠিক মতো ঠিক ঠিক জায়গায় প্লেস করা। তো সেই জন্যে ওরা যেই অন্বেষণের আছে এবং ছোটো ছোটো ছেলে মেয়েদের যেভাবে কাজের সুযোগ দিচ্ছে, যে থেকে আমরাও ওদের জানতে পারছি এবং ওরাও কোথাও কোথাও একটা কনফিডেন্স তৈরি হচ্ছে যে দুটো বিভিন্ন মানুষ যখন উঠেছে তখন কিছু তাদেরকে স্কুলে খুশি করার জন্য করছে না, বা বাচ্চাটাকে খুশি করার জন্য করছে। এইটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই চর্চা করো, আমরা সিনিয়র হিসেবে যতটুকু পারি আমাদের এইটুকু বলে আজকে অনুষ্ঠানে এবং আগামী দুদিন ধরে যা অনুষ্ঠান হবে তার শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকুন। আশীর্বাদের কথা নিয়ে একটা কথা বলি, আমাদের দলে বড়দের কাজ হয়, কিন্তু এই যে যারা ছোটরা কাজ করছে, যাদের দেখলেন বা দেখবেন, এরা কিন্তু প্রত্যেকেই পিছিয়ে পড়া পরিবার থেকে এসেছে। এদের পরিবারের ইতিহাস যদি আপনাদের বলা হয়, যদিও আমি এখন বলবো না, সে সময় নেই, তাহলে মনে হবে যে এরা কি করে এই কাজটা করে। এদের বেশিরভাগ গার্জিয়ান, এরা কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 2 বছর এরকম আছে, কিন্তু কোনো গার্জিয়ান দেখতে আসার সময় পায় না তার সন্তান কোথায় আছে, কি করছে। তার কারণ সেই গার্জিয়ানকে রুটি রুজির জন্য সে বাড়ি থাকতে পারে না। এই সন্তানরা নিজে নিজে খাবার বেড়ে নিয়ে খেতে হয়। এইরকম পরিবেশ থেকে এদেরকে এনে আমরা কাজ করার চেষ্টা করি। আমি যেটা ভেবে করি সেটা হচ্ছে থিয়েটারে নেক্সট জেনারেশন, শুধু বড়দের দিয়ে কাজ করব, যা তৈরি তাদের দিয়ে কাজ করব, এটা করাটা খুব সহজ, কিন্তু এদের দিয়ে কাজ করা, আমি তো অনেক বছর কাজ করছি, চেষ্টা করছি, কতটা কি পারছি জানি না, বড়রা বলবেন। যা হোক, আমি এবার বাংলার সিঞ্চন যোগরাজদার কাছে কয়েকটি কথা শুনব। শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আমার সম্পর্কে যারা রয়েছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গোবরডাঙ্গা নামটা শুনলে বা গোবরডাঙ্গায় আসলে আমার মনে হয় আমি যে শিল্পটা নিয়ে চর্চা করি বা সাংস্কৃতিক চর্চা করা হয় তার পীঠস্থান গোবরডাঙ্গা, এক কথা পশ্চিমবঙ্গ। এর জন্য হাততালি কিন্তু পাওয়া সম্ভব। এবং আমার পাশে যে দুজন রয়েছেন, আমি গুরু হিসাবেই তাদেরকে জানি। আমার সুখে দুঃখে শয়নে স্বপনে তারা সর্বসময় সশরীরে না থাকলেও ভালোবাসায় এবং একটা কি বলবো প্রতিচ্ছবি আমার চারপাশে থাকে। আমি জানি আমার এটা জোর ক্ষমতা। তো সেই কারণে আজকে চিরন্তন ডেকেছে, এর আগে আরো ডেকেছে, কদিন আগে শিল্পায়নে করেছি, নকশাতে করেছি। যখনই আসি একটা আলাদা এনার্জি নিয়ে আসি। কোথায় যাচ্ছি? গোবরডাঙ্গা। এই এনার্জিটা যেন আরো অনেক বছর থাকে এবং আমার আমৃত্যু পর্যন্ত আমি যেন দেখে যেতে পারি গোবরডাঙ্গা এতটুকু ফেলেনি, শুধু বেড়েছে। এবং আমার মতন অনেক লোক ধ্যান হয়েছে গোবরডাঙ্গায়। এর জন্য আজকের যে আয়োজক সংস্থা তাকে ভীষণ ভাবে আন্তরিক শুভেচ্ছা জানাই। বন্দে মাতরম। 200 বছর। নমস্কার, গোবরডাঙ্গা শিল্পায়ন থেকে আশিস চট্টোপাধ্যায় বলছি। নবম চিরন্তর
নাট্যোৎসব, তার একটা পর্যায়ে আজকে এসেছি। চিরন্তন গোবরডাঙ্গার একটি অতি উজ্জ্বল নাট্যদল, সারা পশ্চিমবাংলা জুড়ে তারা কাজ করছে, বিশেষত ছোটদের নিয়ে তারা খুব ভালো কাজ করছে। এবং এখানে প্রতি বছর এলেই দেখি ছোটদের এমন এমন প্রতিভা, যে প্রতিভাকে বের করে আনছে চিরন্তনের কর্ণধার অজয় দাস এবং ওর যোগ্য সহধর্মিণী সুতপা কর্মকার। ওরা কি নিষ্ঠার সঙ্গে সারা বছর ধরে এই দলটা চালিয়ে যায়, এবং ওদের সামর্থ্য খুব কম। আমি জানি এটা, যে ওদের অসুবিধা হয় নানান রকম। ওরা এত অসুবিধার মধ্যেও ওদের বাড়ির ওপরে একটা ছোট্ট গৃহ, যেটাকে আমি মঞ্চ না বললেও বলবো, একটা মঞ্চের আদলে সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে, যেখানে ওরা রিহার্সাল শুধু না, ছোটখাটো অনুষ্ঠানগুলো সুন্দরভাবে করতে পারছে। সাউন্ড সিস্টেম রয়েছে, আলো রয়েছে, এবং ক্রমশ দেখছি একটা উন্নতিও হচ্ছে। ওরা এই যে আন্তরিকভাবে যে স্পেসটা তৈরি করেছে, এই স্পেসটার ওরা নাম রেখেছে চিরন্তন কলা কেন্দ্র। তো আমার খুব ভালো লাগছে যে এই যে সারা বছর ধরে ওদের যে কাজ, নানান রকম কাজ, এবং এই ট্যালেন্ট সার্চ করা, ছোটদের প্রতিভাগুলোকে অন্বেষণ করে তাদেরকে ঠিকভাবে পৌঁছে দেওয়া মানুষের কাছে, এটা দেখে বড় ভালো লাগে, মুগ্ধ হই। আমি আশা করব যে চিরন্তন এইভাবেই প্রতি বছর আরো ভালো ভালো কাজ নিয়ে এগিয়ে যাবে। ওরা শুধু তো নাটক নয়, নাট্য কর্মশালা, আলাদা করে নৃত্যের অনুষ্ঠান, নাটক তো ওরা করেই। এবং আমরা যারা দীর্ঘদিন ধরে ওদের কাছে আছি, ওদের উপর নজর রাখি, আমরা সর্বতভাবে চেষ্টা করব যাতে ওরা আগামী দিনে আরো বেঁচে থাকার রসদ পায়, এবং এইভাবেই শিল্পকলা নিয়ে এগিয়ে যেতে পারে বিশ্বের দরবারে। নমস্কার। प्रशांत शंकर शशान चारी भुजंग भैरव विषाण भीषण प्रशांत शंकर शशान चारी।
আমি প্রতি বছরই আসি, এবছরও এসেছি। সবচেয়ে যেটা ইন্টারেস্টিং যে এখানে প্রথাগত কিছু পারফরমেন্সের বাইরে কিছু দেখা যায়, যেটা খুব ইন্টারেস্টিং। মানে অজয়কে আমি চিনি, ওর পরিবারকে চিনি, ওর সন্তানদেরও আমি জানি, ছোট থেকে দেখেছি। ওর ছেলে যেমন খুব সুন্দর করে গৌরীয় নৃত্যের প্রশিক্ষণ নিচ্ছে এবং সেটা খুবই নিষ্ঠার সঙ্গে করে। আজকে একটি ছেলের গান শুনলাম, সেটা আমাকে বিস্মিত করেছে এবং মানে কোথাও তাকে আগে থেকে চিনতাম না বলে লজ্জিতও করেছে যে আমাদের আশেপাশে এত ছোট ছোট ছেলেমেয়েরা এত সুন্দর করে কাজ করছে। সেটাকে চিরন্তন যে লালন দিচ্ছে এবং তাদেরকে যে আদর দিচ্ছে, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে এবং তাদের কোথাও একটা আত্মপ্রত্যয় তৈরি করছে, সেটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি। কত ভালো পারফরমেন্স হলো, কত মানুষ দেখলেন, আহা হা বললেন, বাবা বাবা বললেন, সেগুলো আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ যে এই বাচ্চারা এরা কোথাও একটা নিজেদের জায়গা খুঁজে পাচ্ছে, তারা আত্মপ্রত্যয়ী হচ্ছে, সেটা সেই কাজটা চিরন্তন করছে। তার জন্যে ছোটদের সকলকে, গার্জিয়ানদের এবং চিরন্তনকে আবারও ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সব ভালো হোক। নমস্কার। আজকে আমি যে মাথুর কথা আপনাদের সামনে পরিবেশন করব, প্রথমে বুঝে নিতে হবে মাথুর কথার অর্থ। ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্রীরাম বৃন্দাবন পরিত্যাগ করে মাথুর অর্থাৎ মথুরায় গমন করেন, তখন রাধারানী আমার পাগলের মতো অবস্থা। কখনো আবার বদনে বীজ ছেলে এমত অবস্থায় একদিন বৃন্দাবতী গেলেন আমার সেই মথুরায় কৃষ্ণচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য। এই সমস্ত তথ্য লীলা যে লীলাগাথার মধ্যে লিপিবদ্ধ রয়েছে তাই হলো শুরু করছি আবার। শ্রীকৃষ্ণ চটে লীলা সর্বোত্তম নরলীলা, নররূপ যাহার স্বরূপ ভূষণিতা, বাবু করি শরণ নররূপ হয় সেই মথুরায় গমন করলেন, তখন রাধারানী আমার একান্তে বিলাসনে বসে সে নয়নমণি বিসর্জন করলেন। তেমনি একটি দিনে রাধারানীর সকল অসুবিধা মিলে তাকে করছে, রাধে ও রাধে, রাধে কি হয় তুই এখানে একা একা বসে নয়নমণি কেন বিসর্জন করছিস? কি হয়েছে বল। রাধারানী আমার বললে, তুই জানিস না আমার প্রাণ সখাজি আমায় ছেড়ে চলে গেছে। তখন রাধারানী বললেন, শোন তোদের বলে যদি আমার মনটা একটু হালকা হয়,
নিজেকে যদি একটু শান্ত করতে পারি। মনে পড়ে সেই বেলি অবসানের কথা, যেদিন আমরা সকলে গিয়েছিলাম ওই মথুরায় জল আনার জন্য। হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে একটি ঘোড়া আমাদের দিকে ঘিরে আসছিল। আমরা মনে মনে ভাবছি, এই সময় ওই লোক যাইও বা কোথায়, আবার যাইও বা কি। তখন আমরা লক্ষ্য করলাম রথ চালাচ্ছে আমাদের অক্ষুরমণি, আর রথ আলো করে বসে রয়েছে আমাদের কৃষ্ণচন্দ্র। আমি তো বলে এমন সময় কোথায় যাচ্ছে? আমি আজ যাচ্ছি, কাল আবার ফিরে আসবো। তুমি অমন করে আমায় বাধা দিও না। আমি তো জানি তিনি আর আসবেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি যে আগে অনেকবার নিজের কথা রেখেছিলে, কথা দিয়েছিলে আমাকে, তুমি যে বহু কথা রাখতে পারো, তুমি আমার প্রতিজ্ঞা করো। তখন করলে না নিশ্চয়ই জলের নিচে হতে নিল। অপর একটি ঘাট আমার মস্তকে রেখে প্রতিজ্ঞা করলো, রাধে তুমি দেখে নিও, আমি আজ যাচ্ছি, কাল অবশ্যই ফিরে আসবো। তুমি আমার আজ আমরা আমাদের নাটক শুরু করব কুসুম কথা। নাট্যকার অশোক দে, পরিচালনায় যোগরাজ চৌধুরী, উপস্থাপনায় বাংলার সিঞ্চন। আজকের নাটক কুসুম কথা। কুসুম নিশ্চয়ই প্রশ্ন করেছিল, কিন্তু তা ছিল নির্বাক। আমরা কেউ বোঝার চেষ্টাই করিনি। না তার আত্মীয়রা, না পৃথিবীর বাকি মানুষেরা। আমার জীবনে কুসুমের অস্তিত্ব আর কতটুকু। সে আমার আত্মীয়া নয়, আমার পরিচিতা, আমার বাড়ির কাজের মেয়ে। তবে জানেন, আমার মেয়ে ডোনাকে কুসুম বড় ভালোবাসত। আমার স্ত্রী সুচরিতা ছিল কাছের মানুষ, আর হয়তো সেই জন্যই তার জীবনের কথা, তার দুঃখের কথা আমাদের কাছে বলতো। কেন বলতো জানি না, হয়তো নিজেকে হালকা করবার জন্য। চলে গেল। আর কোনোদিন সে তার জীবনের কথা আমাদের কাছে বলতে আসবে না। আর কোনোদিন আমার মেয়েকে সে আদর করবে না। কিন্তু কেমন ছিল কুসুমের সংসার? চলুন সবাই মিলে একবার ওই কুসুমের সংসারে উঁকি মারি। সংসারের সব কাজ সেরে তবে কুসুমকে নিজের কাজে যেতে হবে। ওই যে বয়স্কা ভদ্রমহিলাকে দেখছেন, উনি হলেন কুসুমের শাশুড়ি। শুনেছি খুবই ভালোবাসতেন তাকে। বৌমা, বৌমা, বিশু কি কাই লড়াইতে বাড়ি ফেরে নাই? বিছানাটা খালি, মশারিটাও গুটানো। বৌমা, বৌমা, বিশু কি কাই লড়াইতে বাড়ি ফেরে নাই? ফিরলে তো দেখতেই পেতেন মা। উঠে বসুন,
গায়ে ঝাঁটা লাগবে। পোলাদারে নিয়া হইছে আমার যত জ্বালা, কোনো বোধ বুদ্ধি নাই। বোধ বুদ্ধি থাকলে তো আর অশান্তি থাকে না সংসারে। দুজন মানুষ দুদিন ধরে বাড়িতে একা, সেই বোধ আছে আপনার ছেলে? দেখুন গে ছাই পাশ গিলে কোথায় পড়ে রয়েছে। আবোদা পোলা একখান, 2 দিন ধইরা বাড়িতে আসোস না। বাড়ির লোকের যে চিন্তা হয় হেয়াও কি বোঝোস না? আর বুঝেছে, যেদিন চিতায় উঠবো সেই দিন বুঝবে। সকাল সকাল এমন অলক্ষণে কথা কইও না বৌমা। জ্বালায় বলি মা, জ্বালায় বলি। বুঝি মা, বুঝি তোমার কষ্ট আমি বুঝি, কম তো কই না, শোনে কই। 2 বাড়িতে কাজ করে যা পাই, এতে এই বাজারে 3-3টে মানুষের চলে। তার উপর অসুখ বিসুখ ভালো মন্দ তো আছেই। কাজের চেষ্টা না করেই ড্যাং ডেঙিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভালো চাকরি তো করতো মা, কপাল মন্দ, কারখানাটাও বন্ধ হইয়া গেল। পেট মানবে, খোঁজো, নিশ্চয়ই কিছু জুটে যাবে। কোনো চেষ্টাই নেই। খেলাদের কাজটা করতেছিল, সেইটাও গেল। অত কামাই করলে কাজ থাকে না মা। সপ্তাহে 3 দিন আপনার ছেলে কাজে যায় না, কামাই করে। মালিক কি বসিয়ে বসিয়ে খাওয়াবে আপনার ছেলেকে? আমি মানছি ওর দোষ আছে, তাই বললে একেবারে ছাটাই কইরা দিব? তা কি করবে? ফুল চন্দন দিয়ে পুজো করবে? বলাই করছে, ফটিক করছে, ওদের তো ছাটাই করেনি। আসলে কাজ করার ইচ্ছে নেই আপনার ছেলের, বোঝেগিরি করে খাওয়াচ্ছে তো। মানুষের ভালো মন্দ খাওয়ার ইচ্ছে থাকে, আপনার ছেলে ছাইপাশ গেলে ছাড়া আর কোনো ইচ্ছেই নেই। বৌমা, মাস্টার বাবুরে কইয়া দেখো না, যদি একখানা কাম জুটাইয়া দিতে পারে। বলেছিলাম। কইছিলা? কি কইল? কিছু ছাত্র জোগাড় করে দিচ্ছি, বাড়িতে বসে পড়াক। আমি না করে দিয়েছি। কেন না করলা? ও তো মাধ্যমিক পাস করছে। অমন মাধ্যমিক পাস ছেলে মেয়ে এখন ঘরে ঘরে মা। বাজারে যে লোকটা আলু বিক্রি করে, খোঁজ নিয়ে দেখুন গে বিএ পাস। আর তাছাড়া কোন বাবা মা তাদের সন্তানদের আপনার ছেলের কাছে পড়তে পাঠাবে? পাড়ায় লোকজন দেখে না আপনার ছেলে ছাই পাশ গিলে টলতে টলতে বাড়ি আসে? মাস্টারি করবে? ওসব পড়তে গেলে ভদ্র লোক হতে হয়। বলেছিলাম মালপত্র নিয়ে। আমি এখন ঘুমোবো। একটা বালিশ দাও তো। তুমি ঘুমোবে, শেষ ঘুম ঘুমোবে তুমি। এছাড়া আর অন্য কোনো পথ ছিল কি? বলুন না, বলুন না ছিল। এর উত্তর আমার জানা নেই কুসুম। আমার জানা নেই। আমি বরং উকিলের কাছে। বেঁচে থাকার ইচ্ছে আমার আর নেই।
একটা অনুরোধ করবো আপনাকে। আমার আমার শাশুড়ি মা যদি ফিরে আসেন, তাকে বলবেন কুসুম অনেক দূরে পালিয়ে গেছে। এই উৎসব নাট্য উৎসব তার সূচনা লগ্ন প্রতিটি ঠিক শুরুর মুহূর্তেই আজকে একটু বিরূপ না হোক, তবু শান্তি আসছে, শান্তি আসবে। ঠিক আছে, তো ধন্যবাদ জানাচ্ছি। কথা নয়, মঞ্চসজ্জা চলছে, এর পরের অনুষ্ঠানের জন্য আমরা প্রতীক্ষা করব। চিরন্তন নাট্য সংস্থার ৯তম নাট্য উৎসব এবং চিরন্তনের নিজস্ব স্পেসে চিরন্তন কলা কেন্দ্র অসাধারণ, অসাধারণ। যত বলবো তত কম। সত্যি আমরা মুগ্ধ। হার্দিক অভিনন্দন রইল গোবরডাঙ্গাবাসীর। তার কারণ এটা আমার কাছে পীঠস্থান মনে হয়, সাংস্কৃতিক পীঠস্থান, এবং এখানে আমার খুব প্রিয়জনরা বসবাস করেন। তার মধ্যে একজন চিরন্তন নাট্য সংস্থার যিনি অধিকর্তা। আমার আজকের যে অনুভূতি অসাধারণ, অসাধারণ। আসলে অনেক বড় মন্দির দরকার হয় না কখনো কখনো। তার কারণ মন্দিরের বেশিরভাগই দেখবেন দরজাটা ছোট হয়। তার কারণ সেখান দিয়ে মাথা নিচু করে, মানে ভগবানের কাছে যেন নত হয়ে আসা যায়, ওখান থেকে মানসিকতা তৈরি হয়। তাই আমরা থিয়েটার কর্মী বা সাংস্কৃতিক কর্মী যাই বলুন, আমরা যেখানে আন্তরিকতা অনেক বড় মাপের, সেইখানে সর্বসময় আমরা মাথা নিচু করেই প্রবেশ করি। পুজো তো আমাদের নাটক। এই নাটকটা যদি ভালো করে করতে পারি, যারা সামনে দর্শক বসে আছে বা আয়োজক সংস্থা যদি ভাবে না আজকের এই নাটকটা করেছে আমরা সার্থক, তবে আমাদের প্রসাদ পাওয়া হয়ে যায়। এই চিরন্তন নাট্য সংস্থায় এসে আজ এই অনুভূতিটা লাভ করলাম এবং এটা বারংবার করতে চাই, এবং চিরন্তন নাট্য সংস্থার আরো উত্তর সাফল্য কামনা করি। পাশে থাকতে চাই যে কোনো আনন্দে, নিরানন্দে, ভয়ে, স্বপ্নে, সর্বস্তরে চিরন্তনের সঙ্গে বাংলার সিঞ্চন থাকতে চায়। এটাই আমাদের অঙ্গীকার।